সুপ্রিম কোর্টকে বলা হয় ভারতীয় সংবিধানের গার্জিয়ান বা অভিভাবক। আমরা যেহেতু ভারতীয় সংবিধান সম্পর্কে আলোচনা করছি, তাই সুপ্রিম কোর্ট সম্পর্কে বিভিন্ন বিষয় অবশ্যই জানতে হবে। তো সুপ্রিম কোর্ট কি, কিভাবে এর কাজকর্ম হয়, কোন দোষের জন্য কি সাজা দেওয়া হয়, এই সমস্ত জিনিসপত্র সুপ্রিম কোর্টের যে রুল বুক বা আইপিসি, সিআরপিসি রয়েছে সেখানে বিস্তারিত রয়েছে। আর সুপ্রিম কোর্ট সম্পর্কে সাংবিধানিক বিভিন্ন বিষয় সংবিধানের 124 নম্বর ধারা থেকে 147 নম্বর ধারা পর্যন্ত ব্যাখ্যা করা রয়েছে, সেগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব। আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টের বিভিন্ন বিষয় দেখার আগে সুপ্রিম কোর্ট সম্পর্কে বেসিক কিছু বিষয় জেনে রাখা দরকার। বিভিন্ন কেসের উপর রায় দেওয়ার জন্য কোর্টে বিভিন্ন বিচারপতি থাকেন। যেমন পশ্চিমবঙ্গের যে হাইকোর্ট মানে কলকাতা হাইকোর্ট, তাতে একজন মুখ্য বিচারপতি এবং 71 জন অন্যান্য বিচারপতি বা জাস্টিস রয়েছে। ঠিক একই রকম ভাবে ভারতের যে সুপ্রিম কোর্ট, তাতেও একজন মুখ্য বিচারপতি এবং 33 জন অন্যান্য বিচারপতি রয়েছেন, অর্থাৎ টোটাল 34 জন জাস্টিস রয়েছেন। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা রয়েছেন অর্থাৎ জাজেরা রয়েছেন, তাদেরকে জাজ না বলে বলা হয় জাস্টিস। আর সুপ্রিম কোর্টের যে মুখ্য বিচারপতি তাকে বলা হয় চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে সুপ্রিম কোর্টে টোটাল বিচারপতি হলেন 34 জন। এবার এই বিচারপতি হওয়ার জন্য তাদের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে। তো সেই ক্রাইটেরিয়া গুলো কি কি? আমাদের ভারতবর্ষে সমস্ত রাজ্য মিলিয়ে টোটাল 25টা হাইকোর্ট রয়েছে। কোনো একজন ব্যক্তি যিনি এই 25টা হাইকোর্টের যে কোনো একটা, দুটো বা দুটোর বেশি হাইকোর্ট মিলিয়ে 10 বছর ধরে অ্যাডভোকেট রয়েছেন, বা এই 25টা হাইকোর্টের ভেতর যে কোনো একটা, দুটো বা তার বেশি হাইকোর্টে 5 বছরের জন্য জাজ রয়েছে, অথবা একজন ব্যক্তি যিনি রাষ্ট্রপতির চোখে আইনে খুবই বিশেষজ্ঞ একজন ব্যক্তি বা এমিনেন্ট জুরিস্ট, এই রকম কন্ডিশন হলেই সেই ব্যক্তি সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্য যোগ্য। এখন এই যে তিনটে কন্ডিশন বললাম, এর ভেতর যে কোনো একটা কন্ডিশনে স্যাটিসফাই হয়ে গেল, এর মানে এই নয় যে ওই ব্যক্তি সুপ্রিম কোর্টের জাজ হয়ে যাবে। নর্মাল একজন গ্র্যাজুয়েট স্টুডেন্টও কিন্তু ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার যোগ্য, কিন্তু তাকে ডাব্লিউবিসিএস অফিসার হতে গেলে তাকে বিভিন্ন পরীক্ষা ও বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে যেতে হয়। ঠিক সেই একই রকম ভাবে ওই তিনটে কন্ডিশনে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হলেও তাকে সুপ্রিম কোর্ট জাজ হওয়ার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হয়। তো সেই পদ্ধতিটা কি? বর্তমানে সুপ্রিম কোর্টে টোটাল 34 জন জাস্টিস রয়েছেন। ধরলাম এই 34 জন জাজের ভেতর 3 জন জাজ এখন রিটায়ার করে যাবেন, বা একজন হয়তো এখন রিটায়ার করবেন, দুজন হয়তো 2 মাস বা 3 মাস পরে রিটায়ার করবেন। তো সেক্ষেত্রে কি হয়, আলটিমেটলি 2 বা 3 মাস পর সুপ্রিম কোর্টের এই 34টা সিটের ভেতর 3টে সিট ফাঁকা হয়ে যাবে। তার মানে নতুন 3 জন জাস্টিস আবার অ্যাপয়েন্টমেন্ট হবেন। এবার এই 3 জন জাস্টিস কোথা থেকে আসবেন? তার জন্য হচ্ছে এই যে কন্ডিশনগুলো, ভারতের সমস্ত হাইকোর্ট মিলিয়ে যত জাজ বা অ্যাডভোকেট আছেন, তারা যারা এই কন্ডিশন ফিল আপ করে ফেলেন, তারাই সুপ্রিম কোর্টের কলেজিয়ামে একটা অ্যাপ্লিকেশন করে রাখেন যে আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে, সুপ্রিম কোর্টে যখন জাস্টিসের সিট ভ্যাকেন্ট হবে তখন আমাদেরকে রিকমেন্ড করে দেবেন। তো সেই হিসাবে সুপ্রিম কোর্টের ভেতরে যে কলেজিয়াম থাকে, সেই কলেজিয়ামের কাছে ডেটা থাকে যে জাজের সিট যদি ভ্যাকেন্ট হয়ে যায় তাহলে কার নাম রেকমেন্ড করা হবে। এবার এখানে একটা বিষয় আসে যে কলেজিয়ামটা কি? কলেজিয়ামটা আলাদা করে কিছু না, সুপ্রিম কোর্টের ভেতরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর বাকি যে 33 জন জাস্টিস রয়েছে তাদের ভেতর সিনিয়র মোস্ট 4 জনকে নিয়ে একটা গ্রুপ বানানো হয়, অর্থাৎ টোটাল 5 জন জাজের একটা গ্রুপ থাকে, সেই গ্রুপটাকেই বলা হয় কলেজিয়াম। তো ওই কলেজিয়ামের কাছেই রেকর্ড থাকে যে পুরো ভারতের ভেতর কোন কোন অ্যাডভোকেট বা কোন কোন জাজ তাদের এই ক্রাইটেরিয়া ফিল আপ করেছেন। তো তারা সেই হিসাবে নাম রেকমেন্ড করে দেয় যখন নতুন কোনো সিট ভ্যাকেন্ট হয়। এবার এই রেকমেন্ডেশনটা কাকে দেবে? ধরলাম তাহলে এর ভেতর 3টে সিট ভ্যাকেন্ট হলো। এবার এই 3টে সিট ভ্যাকেন্ট হওয়ার জন্য সারা ভারতের 25টা হাইকোর্ট মিলিয়ে হয়তো 6টা নাম, 6 জন অ্যাডভোকেট বা জাজের নাম কলেজিয়াম রেকমেন্ড করলো যে এই 6 জনের ভেতর যে কোনো 3 জনকে সুপ্রিম কোর্টের এই 3টে পোস্টে বসানো যেতে পারে। এবারে তাহলে এই 6 জনের নাম
বললেই তো আর হবে না। এই 6 জনের নাম কোথায় পাঠাবে? কলেজিয়াম থেকে মিনিস্ট্রি অফ ল, মানে ল মিনিস্টার, সরকারের আইন মন্ত্রণালয়ের যে হেড রয়েছেন তার কাছে এই 6 জনের নাম রেকমেন্ড হিসাবে যাবে। ল মিনিস্টার এই 6 জনের নাম প্রাইম মিনিস্টারের কাছে পাঠাবে। এবার প্রাইম মিনিস্টার কি করবে? ভারতের যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে সেই ইন্টেলিজেন্স ব্যুরো দিয়ে এই 6 জনের ইনভেস্টিগেশন করাবেন, যে তাদের সম্পর্কে কোনো খারাপ রেকর্ড নেই তো, তাদের ভেতর কে বেশি সিনিয়র, এই সমস্ত বিভিন্ন বিষয় ইনভেস্টিগেশন করার পর ধরা গেল যে এর ভেতর 4 জন রয়েছে যারা খুবই এলিজিবল এই 3টে সিট ফিল আপ করার জন্য। তাহলে ওই 4 জনের ভেতর কোন 3 জনকে এই 3টে সিটে বসানো হবে? তখন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে ওই 4টে নাম রেকমেন্ড করে দেবে। এবার তারপর প্রেসিডেন্ট কি করবে? প্রেসিডেন্ট ওই 4 জনকে দেখবে। প্রেসিডেন্ট চাইলে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস তার সাথে আলোচনা করতে পারে যে এই 4 জনের ভেতর কোন 3 জনকে বসালে সুইটেবল হবে। সেই ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে পরামর্শ করে 3 জনের নাম রেকমেন্ড করে দেবে এবং ওই 3 জনকেই এই 3টে সিটে বসিয়ে দেবে। আর বাকি যে একজন পড়ে থাকলো তাকে হয়তো পরবর্তী যে সিট ভ্যাকেন্ট হবে তার জন্য ফার্স্টেই রেকমেন্ডেশনে রেখে দেবে। এই রকম ভাবে সুপ্রিম কোর্টের জাজেদের অ্যাপয়েন্টমেন্ট হবে। তো সুপ্রিম কোর্টের জাজেদের এই অ্যাপয়েন্টমেন্টটা আশা করি বোঝা গেছে। যদি বোঝা না যায় এইটাকেই আরেকবার রিপিট করে দেখো, আশা করি বুঝতে পারবে। এবারে আসি, এই যে জাজেদের নতুন অ্যাপয়েন্টমেন্ট হলো সেটা তো বুঝলাম, কিন্তু যখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে চেঞ্জ করতে হবে, মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যখন রিটায়ার করে যাবেন পরে আরেকজন চিফ জাস্টিস তো আসবেন, তো তার অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে হবে সেটাও খানিকটা এই একই প্রসেস। সেটা কিরকম? ভারতের যে মিনিস্ট্রি অফ ল, মানে ল মিনিস্টার রয়েছেন, তার কাছে হিসাব থাকে যে বর্তমানে কে চিফ জাস্টিস রয়েছে এবং সে কবে রিটায়ার করবে। সেক্ষেত্রে কি হয়, বর্তমান চিফ জাস্টিস রিটায়ার করার আগেই ল মিনিস্টার ওই চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে একটা চিঠি পাঠান যে আপনি তো এই দিন রিটায়ার করবেন, তাহলে আপনার রিটায়ার করার আগে আপনি একজনকে রেকমেন্ড করে যান যাকে নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বানানো যেতে পারে। সেই ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কলেজিয়ামের সাথে পরামর্শ করে, মানে বাকি যে 4 জন জাজ রয়েছে তাদের সাথে কনসাল্ট করে সিনিয়র মোস্ট যে জাজ রয়েছেন, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পরে বাকি 33 জনের ভেতর সিনিয়র মোস্ট যে জাজ রয়েছে তার নামটা ল মিনিস্টারকে রেকমেন্ড করে দেন। তারপর সেই ল মিনিস্টার প্রাইম মিনিস্টারকে সেই নামটা রেকমেন্ড করে। প্রাইম মিনিস্টার ইন্টেলিজেন্স ব্যুরো দিয়ে ওই জাস্টিসের সম্পর্কে বিভিন্ন ইনভেস্টিগেশন করায় যে ওই ব্যক্তির সম্পর্কে কোনো অন্যান্য রেকর্ড আছে কিনা, বা চিফ জাস্টিস হওয়ার জন্য এলিজিবল কিনা, তিনি পারফেক্টলি ফিট কিনা, এই সমস্ত বিভিন্ন বিষয়ের ইনভেস্টিগেশন হয়। যদি দেখা যায় যে ইনভেস্টিগেশনে তার রিপোর্ট পুরো ক্লিয়ার, তখন প্রাইম মিনিস্টার ওই নামের রেকমেন্ডেশনটা প্রেসিডেন্টকে দিয়ে দেন। কিন্তু যদি প্রাইম মিনিস্টার দেখেন যে তিনি ওই সিজেআই এর জন্য ফিট না, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে প্রাইম মিনিস্টার আবার ফরওয়ার্ড ব্যাক করে ল মিনিস্টারকে এই রিপোর্টটা দেন যে এই ব্যক্তি সিজেআই এর জন্য পারফেক্ট নন। তখন ল মিনিস্টার আবার কলেজিয়ামকে সেই রিপোর্টটা দেন, কলেজিয়াম সেই রিপোর্টের বেসিসে অন্য আরেকজন যে সিনিয়র মোস্ট রয়েছেন তার নামটা রেকমেন্ড করে দেন। এবার এইভাবে প্রাইম মিনিস্টার ফাইনালি প্রেসিডেন্টকে একটা নাম রেকমেন্ড করেন, আর প্রেসিডেন্ট সেই নামের ব্যক্তিকেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করে দেন। এবারে আসি, কলেজিয়াম এই যে সিনিয়র মোস্ট জাজকে রেকমেন্ড করে, এই সিনিয়রিটিটা কিসের বেসিসে হয়? সিনিয়রিটিটা কিন্তু এখানে বয়সের হিসাবে হয় না, এখানে নর্মালি 4টে পয়েন্টের বেসিসে সিনিয়রিটি দেখা হয়। ফার্স্ট পয়েন্ট হলো নাম্বার অফ ইয়ার্স সার্ভ, মানে কোনো একজন জাস্টিস সুপ্রিম কোর্টে কতদিন ধরে জাস্টিস রয়েছে। সেক্ষেত্রে যে জাস্টিস যত বেশি দিন ধরে বিচারপতি থাকবেন তিনিই হবেন সব থেকে বেশি সিনিয়র। এবার সেক্ষেত্রে দেখা যায় যে কোনো ক্ষেত্রে 2 জন বা 3 জন জাজ একই দিনে জয়েনিং করেন, সেক্ষেত্রে তাদের ইয়ার অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ডে অফ এক্সপিরিয়েন্স সেম হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে নেক্সট কন্ডিশন স্যাটিসফাই করানো হয়, সেটা হচ্ছে টাইমিং অফ ওথ। টাইমিং অফ ওথ বলতে ওই জাস্টিসরা কখন শপথ নেন, যিনি আগে শপথ নেবেন তার নামের রেকমেন্ডেশনটা আগে আসবে, মানে তিনি মোস্ট সিনিয়র। এবার সেক্ষেত্রেও দেখা যায় যে 2 জন হয়তো একসাথে শপথ নিলেন, তাহলে তাদের ক্ষেত্রে 2 জনের সিনিয়রিটিটা সেম হয়ে যায়। সেক্ষেত্রে থার্ড কন্ডিশন দেখা হয় যে নাম্বার অফ ইয়ার্স সার্ভ অ্যাজ
হাইকোর্ট চিফ জাস্টিস, মানে হাইকোর্টে কোনো একজন ব্যক্তি কতদিন জাজ রয়েছেন। সুপ্রিম কোর্টের পাশাপাশি হাইকোর্টে যে যত বেশি দিন ধরে জাজ থাকবে তার সিনিয়রিটিটা বেশি হবে। এইভাবে সেখানেও যদি সেম হয়ে যায় তাহলে পরের কন্ডিশন, মেড জাজ ফ্রম দ্য বার কাউন্সিল। বার কাউন্সিল কি? আইনের ডিগ্রি বা এলএলবি কমপ্লিট করার পর কোনো একজন লয়ারকে স্টেট বার কাউন্সিলে রেজিস্ট্রেশন করতে হয়। তো সেই রেজিস্ট্রেশন যে আগে করবে সেক্ষেত্রে সে হবে মোস্ট সিনিয়র। এইভাবেই সিনিয়রিটিটা কাউন্ট করা হয়। যেমন 2011 সালে একটা ঘটনা ঘটেছিল যে নতুন চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হওয়ার জন্য জাস্টিস দীপক মিশ্রা আর জাস্টিস চেলামেশ্বর তারা দুজনেই এলিজিবল ছিলেন। তারা দুজনেই সিনিয়র মোস্ট, কারণ তারা দুজনেই একই দিনে জয়েন করেছিলেন। তো সেক্ষেত্রে তাদের সিনিয়রিটিটা সেম। দীপক মিশ্রা চেলামেশ্বরের থেকে হাইকোর্টে বেশি দিন ধরে যাচ্ছিলেন, ওই জন্যই দীপক মিশ্রাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল। সুপ্রিম কোর্টে জাজেদের অ্যাপয়েন্ট করার জন্য যে কলেজিয়াম সিস্টেম রয়েছে, এই কলেজিয়াম সিস্টেমটা কিন্তু সুপ্রিম কোর্ট শুরু হওয়ার সময় থেকে ছিল না। বিভিন্ন সময় বিভিন্ন কেসের মাধ্যমে এই কলেজিয়াম সিস্টেমটাকে বাস্তবায়ন করা হয়। কলেজিয়াম সিস্টেম কোন ভিত্তিতে এসছে, মানে এর পেছনে ফার্স্ট জাজেস কেস, সেকেন্ড জাজেস কেস, থার্ড জাজেস কেস, এই কেসগুলি রয়েছে। তো এই কেসগুলো সম্পর্কে আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। আর সুপ্রিম কোর্টের জাজেদের এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সংবিধানের 124 নম্বর ধারাতে বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে। আশা করি সুপ্রিম কোর্টের জাজেদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। এই টপিক নিয়ে যদি কোনো বক্তব্য থাকে বা কোথাও কোনো কনফিউশন থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।